আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিল আল জাজিরার সাংবাদিক। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত, যা বললেন পার্থ। মেয়র পদ পাওয়া নিয়ে সমালোচনা, ইশরাকের জবাব। আগের মতো চাঁদাবাজি চলছে বললেন আসিফ মাহমুদ। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক হচ্ছে কিনা স্পষ্ট করল ভারত। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিল আল জাজিরার সাংবাদিক। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় পতিত আওয়ামী লীগ সরকারের। তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মী পলাতক। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের বুধবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের বি টিমের খোঁজ দিলেন। পোস্টে জুলকারনাইন সায়ের জানান, চারুকলায় আওয়ামী সিম্প্যাথাইজাররা সক্রিয় হয়েছে। তারা এখন আওয়ামী লীগের বি টিম হয়ে শোভাযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছে। হাস্যকর, হাতিগোড়া গেল তল, মশা বলে কত জল। শোনেন আপনাদের রণবী নিসার হোসেনরা কি কি ধান্দাবাজি করছেন সেসবের আমলনামা আমাদের কাছে আছে বলেন জুলকারনাইন। জুলাই ছাত্র হত্যার সময় রণবী সাহেব চারুকলার দালাল সমাজের পক্ষ থেকে হাসিনার কাছে গিয়ে কি বলেছিলেন সেসবও আমাদের ভালোই জানা আছে বলেন জুলকারনাইন। সরকার যখন প্রথমবারের মতো একটা ইনক্লুসিভ উৎসব করতে যাচ্ছে তখন আপনাদের কেন জ্বলছে আমরা জানি। উল্লেখ করে সায়ের আরও জানান, বিগত বছরগুলোতে যখন বিকৃতভাবে খালেদা জিয়ার হাতে ককটেল সহ প্রতিকৃতি আর জামায়াত নেতাদের ভিলিফাই করার জন্য তাদের দানব হিসেবে উপস্থাপন করেছিলেন, তখন মনে হয় নাই যে শোভাযাত্রাকে পলিটিক্যালি ওপেনাইজ করা হয়েছে। কোনো লাভ নেই। আওয়ামী লীগের বি টিম হলে কালচারাল ফ্রন্টে খেলার দিন শেষ। খুব জ্বলছে এবারের শোভাযাত্রার স্লোগান শুনে। নববর্ষে ঐক্যান ফ্যাসিবাদের অবসান নিতে কষ্ট হচ্ছে। আবার বিবৃতিতে আবু সাঈদের ফ্যামিলির ইমোশন ইউজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের এই দালালগুলো। খোঁজ নিয়ে জেনেছি আবু সাঈদের ভাস্কর্য থাকছে না, কিন্তু যা থাকছে সেটা আপনারা না চাইলেও থাকবে। ফ্যাসিস্টদের রিপ্রেজেন্টেশন ছাড়া শোভাযাত্রার শোভাবর্ধন কিভাবে হবে? আর শোনেন, এবারের উৎসব সবচাইতে অংশগ্রহণমূলক এবং এর মধ্য দিয়ে আওয়ামী চাটামির কবরও রচিত হবে বলেন সাংবাদিক জুলকারনাইন। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত, যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই, যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমা না চায় এবং তাদের বিচার না হয়। সম্প্রতি ঢাকায় এক সমাবেশে আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন। পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আন্দালিব রহমান পার্থ বলেন, কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনুস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা, উপজেলা বা গ্রামে 5 আগস্ট ও গত 17 বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না বলেন পার্থ। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনুস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি বলেন পার্থ। বিজেপি চেয়ারম্যান আরো বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে। এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে 10 বার চিন্তা করে। 75-এর হত্যাকাণ্ড নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, 1975 সালে 15 আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হই নাই, কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়ে। আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে আওয়ামী লীগের ফুলের বইটা বাদিকে রাখতে হবে আর শুধু দেখতে হবে জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না বলেন আন্দালিব রহমান পার্থ।
মেয়র পদ পাওয়া নিয়ে সমালোচনা, ইশরাকের জবাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার ২৭ মার্চ এ ঘোষণা আসার পর থেকে বিভিন্ন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন করেন, শেখ হাসিনা শাসনামলের নির্বাচনকে ভুয়া দাবি করে আসা ইশরাক কি মেয়র হিসেবে শপথ নেবেন? শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিষয়গুলো স্পষ্ট করেছেন ইশরাক হোসেন। তার দাবি, ভোটে তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। মেয়র হিসেবে ঘোষণা পাওয়ার বিষয়ে ইশরাক বলেন, আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে মামলা করেছিলাম। দীর্ঘ ৫ বছর আইনি লড়াইয়ের পর এখন ন্যায় বিচার পেয়েছি। একটি মহল তার আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন ইশরাক। ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম। আইনি প্রক্রিয়া শেষে ন্যায় বিচার পেয়েছি। এর রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ইশরাক নির্বাচন নিয়ে মামলা করেছেন, এমন দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি স্পষ্ট করে ইশরাক বলেন, অনেকেই হয়তো মনে করছে যে ৫ আগস্টের পর এই মামলা দায়ের করা হয়েছে বা আমরা হয়তো এরপর এসে ২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রক্রিয়া সম্পন্ন করেছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই ৩০ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এখন আমি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। রায় পাওয়ার পর গতকালও বলেছি এটা দলের সর্বোচ্চ ফোরাম সিদ্ধান্ত নেবে। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেই অনুযায়ী আমি আমার পরবর্তী পদক্ষেপ নেব বলেন ইশরাক। আগের মতো চাঁদাবাজি চলছে বললেন আসিফ মাহমুদ। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি, কিন্তু আগের মতো এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে। তিনি বলেন, আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল, আমাকে ৫০ টাকা ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা আদায় করে তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে, এখন কেন চলবে না। চাঁদাবাজদের হুঁশিয়ারি করে আসিফ মাহমুদ বলেন, যারা মনে করে চাঁদা নেওয়া আমার অধিকার, আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের পর এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে। পূর্ববর্তী সময় চাঁদাবাজি, সন্ত্রাস সহ যে বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, সেই বিষয়গুলো শক্ত হাতে দমন করা হবে বলেন আসিফ মাহমুদ। নিজের উপজেলা মুরাদনগরে চাঁদাবাজির প্রেক্ষাপট নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য, এখানে এমন মানুষজন আছেন যারা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটা আমাদের গর্ব, এখানেও এমন মানুষজন আছেন। সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, যেখানে চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন চাঁদাবাজ সন্ত্রাসীদের দমন করতে কাজ করে যাচ্ছে বলেন আসিফ মাহমুদ। তিনি আরো বলেন, আমি মুরাদনগরবাসীকে অনুরোধ জানাবো, আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন। ব্যাংককে ইউনূস মোদি বৈঠক হচ্ছে কিনা স্পষ্ট করল ভারত। থাইল্যান্ডে সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের সফরের সূচি প্রকাশ করেছে। এতে আগামী ৩রা এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে। তবে সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি। সূচিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদী তার থাইল্যান্ডের প্রতিপক্ষ পেতংতান সিনাওয়াত্রার আমন্ত্রণে ৩ এপ্রিল থেকে ৪ এপ্রিল ব্যাংকক সফর করবেন। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠক
করবেন। থাইল্যান্ড সফর শেষ করার পর মোদি শ্রীলঙ্কাও যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিবৃতিতে আগামী সপ্তাহে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকা একটি বৈঠকের অনুরোধ করেছিল।